অধ্যাপক আক্কাস আহমেদ, আজকে বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিব তিনি মন্তব্য করেছেন যে ভারত নির্বাচিত আসন্ন যে নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে সেই নির্বাচনে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং তিনি বলেছেন যে একটা প্রশ্নের জবাবে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। মানে আপনি যদি একটু রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে এটা একটু ব্যাখ্যা করেন, এই প্রথম এই ধরনের একটা বক্তব্য শেখ হাসিনার পক্ষ থেকে, শেখ হাসিনার কে ঘিরে ভারতের পক্ষ থেকে আসলো। ধন্যবাদ আসলে আমাকে এ বিষয়ে মন্তব্য করার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমরা এটা জানি যে ভারত আমাদের একটি বৃহৎ প্রতিবেশী এবং আমাদের মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা থেকে শুরু করে আমাদের সবসময় তারা আমাদের বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তারা কিন্তু বিভিন্ন সময় তাদের পলিসি, তাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পরিবর্তন এনেছে এবং সর্বশেষ যে গত বছরের জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেক্ষেত্রে তারা তাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পরিবর্তন এনেছে। সেটা কিন্তু বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের ভূমিকা সবসময় পজিটিভ এবং বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণ এবং সরকার মনে করে যে বাংলাদেশ যেহেতু একটি উন্নয়নশীল রাষ্ট্র এবং এটা হচ্ছে কি সকলের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কারো প্রতি কোনো শত্রুতামূলক সম্পর্ক নয়, মানে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, মানে কারো প্রতি শত্রুতা নয়। সেটা মিয়ানমার হোক, সেটা ভারত হোক, সেটা চায়না হোক, সেটা পাকিস্তান হোক, সব দেশের সাথে কিন্তু আমরা পারস্পরিক সুসম্পর্ক রক্ষায় কাজ করেছি এবং বাংলাদেশ সরকার এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আঞ্চলিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা, আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নয়ন, এটাতে বাংলাদেশ বিশ্বাস করে এবং সে বিশ্বাস করে বলেই কিন্তু এই সার্কে বাংলাদেশ সরকার বাংলাদেশ যোগ দিয়েছে এবং সার্কের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং সার্কের যে বর্তমান যে কার্যক্রম যে স্থবির, এটার জন্যই কিন্তু দক্ষিণ এশিয়ার অনেকগুলো প্রবলেম কিন্তু এখন ভারত পাকিস্তান বলেন কিংবা বাংলাদেশের সাথে সাম্প্রতিক যে ভারতের যে বিষয়টা, সেটা কিন্তু সার্কে যে অকার্যকর হওয়ার কারণে, সার্ক কিন্তু কার্যকর হলে কিন্তু আমাদের দ্বিপাক্ষিক অনেকগুলো সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়। আমি যে কথাটা বলতে চাচ্ছি, শেখ হাসিনা প্রসঙ্গে ভারত যে এই মন্তব্যটা বিক্রম মিস্ত্রি করলেন যে হাসিনাকে ফেরত পাঠাতে আইনি বিষয় পরীক্ষা নিরীক্ষা করছেন তারা, মানে এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করেন? এটা হচ্ছে যে কি আসলে ভারত সরকার তো গত এক বছর আমাদের সাথে নন কোঅপারেটিভ যে ব্যাপারটা, এই যে আমাদের মেডিকেল ট্যুরিজম বলেন, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বলেন, আমাদের যে দ্বিপাক্ষিক যে বাইলেটারাল ট্রেড, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পিপল টু পিপল কন্ট্যাক্ট, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদেরকে কিন্তু ধরেন অন্যান্য দেশের উপর নির্ভরশীল হতে হয়েছে, পাকিস্তানে যেতে হয়েছে, বার্মা কিংবা আপনার থাইল্যান্ড, ভিয়েতনামে গিয়ে আমাদের আমদানি করতে হয়েছে ভারত সরকারের এই পলিসির কারণে। তো ভারত সরকার বুঝতে পেরেছে আলটিমেটলি বাংলাদেশের মতো একটি বন্ধুপ্রতিম দেশ, যে দেশের খুবই সম্ভাবনাময় একটি রাষ্ট্র, যে দেশের ভূ রাজনৈতিক অবস্থা, তো এইটার জন্য সেজন্য আমি একটু এটা আপনার সাথে বিষয়টা একটু ক্লিয়ার করি। সেজন্য তারা তাদের দ্বিপাক্ষিক স্বার্থ, তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক স্বার্থ বিবেচনায় রেখে এই ধরনের প্রস্তাব তারা দিচ্ছে এবং আমার মনে হয় এটা অবশ্যই তারা তাদের স্বার্থের অনুকূলে যদি হয় তাহলে সেটা কিন্তু তারা করবে এবং সেটা তাদের স্বার্থের জন্য তারা কিন্তু করবে। কারণ তাদের আপনার কাছে ব্যাপারটা এরকম মনে হয় যে ভারত সরকার কিন্তু বারবার বলে আসছে যে তারা বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক তারাই করবে, উন্নতি করবে, কিন্তু নির্বাচিত সরকার হওয়ার আগেই তারা যখন এরকম একটা কথা বলেছে, আইনগত বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে তারা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার আগেই তাদের পলিসি কিছুটা শিফট করেছে। ডেফিনেটলি আমি এটা একটু বলি যে গত এক বছরে ভারত সরকারের যে পরিমাণ অর্থনৈতিক দিক থেকে, এই যে পশ্চিমবঙ্গ বলেন, এই যে ভারতের হসপিটালগুলো এবং তাদের যে বাণিজ্য, তাদের যে রপ্তানি, বাংলাদেশ তো তাদের এক ধরনের বলতে গেলে একটা বাজারের মতো, যেহেতু আমরা একটা বৃহৎ মার্কেট ভারতের, তো সেটা তারা তাদের পলিসি লেভেলেও সেটা কথা হয়েছে, পলিটিশিয়ানদের মধ্যে, পলিসি মেকারদের মধ্যে, তাদের ইন্টেলেকচুয়াল লেভেলে সেটা কথা হয়েছে এবং তারা শেষ পর্যন্ত এটা সিদ্ধান্ত নিয়েছে যে আরেকটা বিষয় এখানে আমি বলি, ভারত যত বেশি বাংলাদেশকে দূরে রাখবে
তত বেশি কিন্তু ধরেন ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র, প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চায়না এবং পাকিস্তান কিন্তু বেশি লাভবান হবে। কিভাবে লাভবান হবে? বাংলাদেশ যখন দীর্ঘদিন ভারত থেকে পিছিয়ে থাকবে, তখন কিন্তু বাংলাদেশ আলটিমেটলি চায়নার সাথে যাবে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট, অথবা পাকিস্তানের দিকে যাবে, অথবা দুই দেশের সাথে যাবে। যখন পাকিস্তান এবং চায়নার সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যখন ঘনিষ্ঠতা অর্জন করবে, তখন কিন্তু ভারত থেকে দূরত্ব সৃষ্টি হবে, তখন আলটিমেটলি ভারত লুজার হবে এবং বাংলাদেশ তখন কিন্তু দুই দিক থেকেই শেল্টার পাবে। সেটা বিবেচনায় পররাষ্ট্রনীতি এবং তাদের যে আর্থরাজনৈতিক স্বার্থ বিবেচনা করে তারা বাংলাদেশকে এই প্রস্তাব এবং সেটা কম্প্রোমাইজ করছে। আসলে তাদের জাতীয় স্বার্থ বিবেচনা করে, তাদের রাজনৈতিক অর্থনৈতিক সব স্বার্থ বিবেচনা করে তারা বাংলাদেশকে এই সুযোগটা দিচ্ছে এবং বাংলাদেশের সাথে তারা নেগোসিয়েশন আসতে চাচ্ছে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক আক্কাস আহমেদ যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে। পলাতক শেখ হাসিনা ১ বছর পরও মাটিতে নামলেন না, জনগণের মুখোমুখি হলেন না, তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি। প্রশ্ন উঠছে, এই কি জননেত্রীর দায়িত্বশীলতা? শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি, পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো জবাব নেই। ডক্টর ইউনূস, সেনাবাহিনী, গণমাধ্যম সবাইকে একহাত নিলেন, অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না। তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে, কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল? যেখানে জনগণ নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, সেখানে কিসের উন্নয়ন? 1 বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন? জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন? আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয়? এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে, নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে? আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা, নাকি কৌশলগত পাল্টা আক্রমণ? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।